কখন আপনি কিন্তু শোনেন নাই অন্য কোনো পেশাজীবীদের মধ্যে যে দুস্থ উকিল বা দুস্থ হুম। ডাক্তার। একজন অভিনয় শিল্পী কেন দুস্থ হবে? সে রাজা বাদশার অভিনয় করছে, শুধুমাত্র অভিনয় শিল্পীদের নামের আগে দুস্থ তকমাটা বসে গিয়েছে। এই পরিচয়টা আমি মুছতে চাই। আমি নেতৃত্বে আসতে চাইছি না, আমি আসলে অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে অভিনয় শিল্পীদের যে চলমান সংকট, সেই সংকট থেকে সবাইকে একসাথে নিয়ে আহ বেরিয়ে আসতে চাইছি। আসসালামু আলাইকুম, এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি। আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি নির্মাতা এবং অভিনেতা আব্দুল্লাহ রানা। মিস্টার রানা, এনটিভির পক্ষ থেকে স্বাগতম। অভিনয়ে কতটা সময় অতিক্রম করলেন? অভিনয় আসলে ওইভাবে যদি হিসাব করি তাহলে আমি 86 সাল থেকে অভিনয় শুরু করেছি, কারণ আমি 1986 সালে ঢাকা পদাতিকে যোগদানের মাধ্যমে অভিনয়ে পথ চলা শুরু, এবং 87 সালে আমার প্রথম অভিনীত নাটক এই দেশে এসে মঞ্চস্থ হয়। সেটা সেই সময় ব্যাপক সাড়া জাগিয়েছিল। তারপর থেকে তো আসলে ধারাবাহিকভাবে অভিনয় পরিচালনা এগুলো নিয়ে আছে। অভিনয় আসাটা মানে কোন সূত্রে? আমি আসলে সত্যি কথা বলতে, যেটা আমি পলিটিক্স করতাম আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম। তো ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমি দেখেছি যে তখন তো এরশাদ বিরোধী আন্দোলন ছিল, মানে এরশাদ বিরোধী আন্দোলনে সবাই মিলে যে আহ, আমরা মিছিল মিটিং বা যা কিছুই করেছি, ওটার এক ধরনের ইয়ে ছিল। তো তখন আমি একটা রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলাম, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমার মনে হচ্ছে আসলে মানে আমার কাছে আসলে মনে হয়েছে যে রাজনীতিটা ওয়েস্ট অফ টাইম, কারণ কারো মধ্যে আমি সেই সততার অভাব দেখেছি। সততা না, সবাই সৎ আসলে, এটা আমি ভুল বলেছি। কমিটমেন্টের অভাব দেখেছি, পলিটিক্যাল কমিটমেন্ট। মানে মুখে বলছে এক কথা কিন্তু কাজে গিয়ে করছে আরেকটা। তো তখন আমি বুঝেছি যে আমি এটা পারবো না। আমি 1986 সালে সেই তখন পলিটিক্স ছেড়ে দিই। তারপর আমি ঢাকা পদাতিক থিয়েটার গ্রুপে যোগ দিই। যেমন তখন আমার বড় ভাই আমাকে গাইড করে, বলে যে একটা কিছুর মধ্যে তো থাকতে হবে, তুমি যেহেতু পলিটিক্স ছেড়েছো তাহলে তুমি আবৃত্তি চর্চা করো কণ্ঠশীলনে। তো আমি কণ্ঠশীলনে ঢুকতে গিয়ে দেখলাম যে ঢাকা পদাতিক সদস্য নেবে, সেখান থেকে আসলে ঢাকা পদাতিকে যোগদান এবং অভিনয়ের জীবন শুরু। বেড়ে ওঠা, শৈশব কৈশোর? আমার জন্ম শান্তিনগর এলাকায়, কিন্তু জন্মের দিন থেকেই আমি বুয়েট ক্যাম্পাসে চলে যাই। মানে আমার বাবা মা ওইখানে আমার বাবা বুয়েটের টিচার ছিলেন। তো বুয়েটে আমি বড় হই। ক্লাস 4-এ থাকতে আমার বাবা রিটায়ার করেন। তারপরে মোহাম্মদপুর। আর আমার স্কুল হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস, আর ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স। বাবা যেহেতু প্রকৌশলী তৈরি করতেন, সেরকম কি পরিবারে কোনো চাপ ছিল যে আব্দুল্লাহ রানাও তাদের পথ অনুসরণ না, করবে? এটা তো আসলে তৎকালীন সময়ে আমাদের বাবা মাদের একটা ঝামেলাই ছিল যে ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তারের ছেলে ডাক্তার হবে, মানে এর বাইরে কিছু হলে তারা শিক্ষিত না। এবং আমার মা মোটামুটি এই আক্ষেপ নিয়ে ইন্তেকাল করেছেন যে তার বড় ছেলে আর ছোট ছেলে শিক্ষিতই হয়নি। আমার বড় ছেলে কেমিস্ট্রি, মানে আমার বড় ভাই, উনি কেমিস্ট্রিতে মাস্টার্স, আর আমি হচ্ছে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স। তো আমাদের দুজনকে আমার মা সবসময় মনে করতেন যে আমরা অল্প শিক্ষিত। আমার ভাই, মেজো ভাই ইঞ্জিনিয়ার, আমার বোন আর্কিটেক্ট। তো তাদের ক্ষেত্রে তার কখনোই চিন্তা হয়নি, তো এই চাপটা ছিল। কিন্তু আবার আহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে কোনো বাধা ছিল না, কোনো উৎসাহ ছিল না। মানে এমন না যে আমার বাসা থেকে সবাই খুব উৎসাহী ছিল যে আমি অভিনয় করছি বা এই করছি, কিন্তু বাধাও দেয়নি যে ঠিক আছে এটা তোমার ডিসিশন, তো সেইভাবেই করা। কিন্তু যখন মঞ্চে আমি কাজ করতাম, সেটা দেখতে আবার আমার বাবা মা খুবই পছন্দ করতেন। পরবর্তীতে টেলিভিশনে তো আমার অভিনয়ে আমার মা আসলে দেখেনি নাই, তার আগে উনি ইন্তেকাল করেছেন, কিন্তু উনি আমার ডিরেকশন দেখেছেন। আমি আমি তো অভিনয় মানে টেলিভিশন অ্যাক্টিং এর আগে আমি আবার নিয়মিত নির্মাণের সাথে জড়িত ছিলাম। অভিনয় আসাটা হলো কি করে? অভিনয় আসাটা হয়েছে আসলে এই যে ক্রমবর্ধমান যে ক্রাইসিস আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতে, এটা প্রতি বছর আমরা স্বপ্ন দেখতাম যে আগামী বছর হয়তো আর একটু বেটার হবে, তারপরে আর একটু বেটার হবে, কিন্তু সেটা হয়ই নাই। বরং দেখেন, আমি যখন কাজ শুরু করেছি ডিরেকশন 2000 2000 সালে, তখন একটা আমার প্রথম নাটকে আমি বানিয়েছিলাম 4.5 লাখ টাকা খরচ করে, এবং সেটা আমি বিক্রি করেছি, আমার ওই টাকাটা উঠেছে। এখন একটা নাটক বিক্রি হয় 1.5 লাখ টাকায়। তাহলে দেখেন 25 বছরে তো আসলে যে ইনফ্লেশন হয়েছে, আমাদের প্রাইস তো আমি যদি 6.5 লাখে করি, এখন তো এটা 30 লাখ হওয়ার কথা, কিন্তু এখন 1.5 লাখ হয়ে গিয়েছে। তো কি নিদারুণ একটা খারাপ অবস্থা। তো এরকম একটা সিচুয়েশনে আমি ডিরেকশন, আমি নাটক খুব কম করতাম। আমি বেশি করেছি আসলে নন ফিকশন প্রোগ্রাম। আপনাদের টিভি চ্যানেলে আমার সবচেয়ে বড় প্রোগ্রাম গিয়েছে এই সিদ্দিকা কবির রেসিপি, প্রায় 9 বছর চলেছে এটা। এর পাশাপাশি আমি বছরে 2টা নাটক করতাম। তো 15 সালে আমি দেখলাম যে না, কোনো কাজ করে আসলে সার্ভাইভ করা যাচ্ছে না। আর
এর পাশাপাশি আরেকটা বাজেট সিস্টেম কিছু কিছু চ্যানেলে শুরু হলো, যে টাকা না দিয়ে আটকে রাখা। তো ওরকম তদানীন্তন দেশ টিভি, তারা আমার প্রায় মানে 50 লাখ টাকার উপরে, ওরা 3 বছরের মতন আটকে রাখলো। তো তখনই আমি আসলে সিদ্ধান্ত নিই যে আর ডিরেকশন দেবো না, কারণ ডিরেকশন অনেক, এটা তো ক্রিয়েটিভ কাজ ভাই। মানে আমি একটা কাজ করলাম, একটা চ্যানেলে অন এয়ার গেল, তারপর সেই কাজের টাকার জন্য আমাকে 3 বছর ঘুরতে হচ্ছে। তো ওই পেশা আমার তখনই মনে হচ্ছে আমি ছেড়ে দেবো। তো ওই বয়সে আসলে অন্য কিছু করার ছিল না, আর যেহেতু আমি মঞ্চে অভিনয় করি, এই জন্য তখন আমি সুইচ করলাম অ্যাক্টিং এ। আপনার ধারা অনুসরণ করে পরবর্তীতে অনেকেই ঝুঁকলেন আপনার দিকেই বলবো। তার মধ্যে সর্বশেষ শরাব আহমেদ জীবন, সেও নির্মাতা থেকে আপনার মতো অভিনেতা। এবং আমি যেটা লক্ষ্য করছি যে আপনাদের নির্মাতা পরিচয়টা ছাপিয়ে অভিনয় প্রতিভা দিয়েই দর্শক আপনাদেরকে বেশি গ্রহণ করলো। তো তাতে করে মনে হয় কখনো যে আব্দুল্লাহ রানার আরো আগে অভিনয়ে আসা দরকার ছিল? না, কখনোই মনে হয় না, কারণ আসলে নির্মাতাদের পরিচয়টা আসলে অত সামনে আসা খুব সহজও না। আমরা স্ক্রিনে যাদেরকে দেখি, সাধারণ দর্শক সবসময় তাদেরকে মানে স্বপ্নের জগতের মানুষ মনে করে, কিন্তু স্ক্রিনের পিছনে যারা কাজ করে তারা তো আসলে মানে আমরা নিজেরা নিজেরা জানি কে কি, বাট সাধারণ দর্শকের কাছে তো সেটার কোনো গুরুত্ব থাকে না। হ্যাঁ, এটাকেও ছাপিয়ে যায় নির্মাতার পরিচয়, যেমন আমাদের সামনে দৃষ্টান্ত আছে অমি, বা আরো অনেক পরিচালক আছেন, যে তারা আসলে ওই অভিনয় শিল্পীর চেয়েও বড় জায়গাটা তৈরি করতে পেরেছেন তাদের কাজ দিয়ে। আপনি এখন নেতৃত্বে আসতে চাইছেন অভিনয় শিল্পী সংঘের, হঠাৎ করে এই খেয়ালটা কেন? আমি নেতৃত্বে আসতে চাইছি না, আমি আসলে অভিনয় শিল্পী সংঘের মাধ্যমে অভিনয় শিল্পীদের যে চলমান সংকট, সেই সংকট থেকে সবাইকে একসাথে নিয়ে আহ বেরিয়ে আসতে চাইছি। আমাদের সংকটের কোনো শেষ নেই। আজকে আপনি দেখবেন যে বাংলাদেশের আহ, কখন আপনি কিন্তু শোনেন নাই অন্য কোনো পেশাজীবীদের মধ্যে যে দুস্থ উকিল বা দুস্থ ডাক্তার, দুস্থ শিক্ষক বা দুস্থ আহ, লাভ, মানে এরকম অনেক কিছুই। শুধুমাত্র অভিনয় শিল্পীদের নামের আগে দুস্থ তকমাটা বসে গিয়েছে খুব। না না, আমার কাছে মনে হয়েছে এটা আহ, বসানোই হয়েছে আসলে। মানে একজন অভিনয় শিল্পী কেন দুস্থ হবে? সে রাজা বাদশার অভিনয় করছে, তাকে দুস্থ হলে হবে নাকি? কিন্তু আমরা আমাদের সিস্টেম তাদেরকে দুস্থ বানিয়ে ফেলেছি। তো এই পরিচয়টা আমি মুছতে চাই। অভিনয় শিল্পী সম্মানজনক একটি পদবি নিয়েই যেন থাকতে পারে, যে অভিনয় শিল্পী। কেমন সাড়া পাচ্ছেন ভোটারদের? সারা পাচ্ছি আসলে, দেখেন মানে আমার কাছে এই সারাটাতে একটু লজ্জাও লাগছে। মানে আমাকে যারা অনেক বেশি পছন্দ করে তারা এসে হয়তো আমার প্রতিপক্ষ সম্পর্কে নেগেটিভ কথা বলছে, যেটা আমি একদম মন থেকেই চাই না। আমি শুরু থেকে এটার ডেড এগেনস্টে। কারণ আমরা এই অভিনয় শিল্পীর 1200 সদস্যের একটি পরিবার। এখানে আমার প্রতিপক্ষ পাভেল ভাই, উনি আমার সিনিয়র, সবকিছুতেই সিনিয়র। উনি আমার একাডেমিক্যালি সিনিয়র, উনি মঞ্চে আমার আগে এসছেন সবকিছুতে। তার মানে ওনার অভিজ্ঞতা আমার চেয়ে 2 বছর বেশি সবসময়। সো উনি দায়িত্ব নিলে খারাপ কিছু হবে আমি এটা কখনোই মনে করি না। তো উনি তো সংগঠন চালিয়েছে, অনেক সংগঠন চালিয়েছে, অভিনয় শিল্পী সংঘের সাথে উনি 2বার জড়িত ছিলেন। তো ওনার কাছে হয়তো সংগঠন উপকৃত হবে ওনার মতন করে। আমি সংগঠনের দায়িত্বে কখনো আসিনি, কিন্তু আমি অভিনয় শিল্পীদের জন্য, শিল্পীর স্বার্থে আমি রাজপথে একা নেমে গিয়েছি। এটার জন্য অনেক বড় বড় মাফিয়াদের বিরুদ্ধে আমি দাঁড়িয়েছি, কিন্তু অভিনয় শিল্পীর স্বার্থে। সো এটা পরীক্ষিত সবার কাছে। এবার আমি সংগঠনের দায়িত্ব নিয়ে সেই কাজটাকে আরো সামনে নিয়ে যেতে চাই। রানার জীবনে প্রেম ভালোবাসা অধ্যায়? আমি খুব প্রেমিক পুরুষ, কিন্তু আমার স্ত্রী একটাই, এবং আমার একটি ছেলে এবং একটি মেয়ে আছে। আমার সব ভালোবাসা এখন পরিবার কেন্দ্রিক। প্রেমে কতবার পড়েছেন? প্রেমে আমি প্রতিদিন পড়ি, প্রতি মুহূর্তে পড়ি। বিভিন্ন মানুষের বিভিন্ন জনের প্রেমে পড়ি। এই প্রেমটা আসলে কি বলবো, শুধুমাত্র কোনো সুনির্দিষ্ট নারীর প্রতি প্রেম না। যেমন আমি ঘুম থেকে ওঠার পর আমার ছোট মেয়েটাকে যখন দেখি, ওর প্রতি আমার যে প্রেমটা তৈরি হয়, আমি আসলে তখন আমি অথর্ব হয়ে যাই। আমার মনেই হয় না আমি আর কোথাও যাই। আমার মনে হয় আমি ঘরেই বসে থাকি। তো এরকম মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয় প্রেমটা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন নির্মাতা এবং অভিনেতা আব্দুল্লাহ রানা। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।